তখন তড়িৎ গতিতে রোজ পিছনে ফিরে এসে ঠাস করে গালে চোট বসিয়ে দিল জাঙ্কুকের। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যায় জাঙ্কুক। কিভাবে রিয়াক্ট করবে বুঝে ওঠার আগেই অগ্নিদৃষ্টি প্রয়োগ করে ফোঁস করতে করতে রোজ বলে, কাওয়ার্ড কথাকার, 2 মাস কাজকাম বাদ দিয়ে আমার পিছনে ঘুরতে পারছিস, আর বিয়ে করার বেলায় চুপ করে মাথা নিচু করে আছিস। যদি ভালোই না বাসিস তবে কেন আমার পিছনে এই 2 মাস ঘুরঘুর করেছিস? সকাল নেই সন্ধ্যা নেই, আমি চোখের সামনে শুধু তোকেই দেখছি, অজান্তেই ভালোবেসে ফেলেছি তোকে। ধুর, এখন আমি তোকে বাদ দিয়ে কাউকে চিন্তা করতে পারি না। বেয়াদ্দপ কথাকার, কাপুরুষ, শুনে রাখ কান খুলে, বিয়ে তো তোকে আমাকেই করতে হবে। তুই ভালোবাসিস কিনা তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝেছিস? আঙ্গুল শাসিয়ে ভাঙা কণ্ঠে কথাগুলো বলে রোজ। জাঙ্কুক এখনো হা করে ওর কথাই শুনে যাচ্ছে। কি বলবে না বলবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ খেয়াল করলো রোজ কিছু খুঁজছে। অবাক কণ্ঠে তখন জিজ্ঞেস করে, কি খুঁজছো তুমি? পাথর, আমার মাথা ফাটাবো। এতক্ষণ একটা মেয়ে তোর সামনে প্রেমের প্রস্তাব দিচ্ছে, আর তুই এখনো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস? এখন একটু সাহস করে মনের কথাটা তো বলতে পারিস। তোর মতো ছেলেকে কিভাবে আমি পছন্দ করেছি আল্লাহ। এক কাজ কর, তুই তোর মতো থাক, দাঁড়িয়ে থাক, গাধা কথাকার। বলতে বলতেই গলা ধরে আসে রোজের। অজান্তেই চোখ থেকে পানি পড়তে লাগলো রোজের। রোজের চোখের পানি কোথাও না কোথাও জাঙ্কুকের ভেতরটাকে অস্থির করে তোলে। জাঙ্কুক ধীর কণ্ঠে বলতে শুরু করে, এতক্ষণ যা বলার বলেছ, এখন আমি বলবো তুমি শুনবে। বলবো না আমি তোমাকে ভালোবাসি, কারণ ভালোবাসা নামক বস্তুতে আমার বিশ্বাস নেই। তবে আমার তোমাকে চাই, প্রতি মুহূর্তে প্রতিটা ক্ষণে। তোমাকে একটা দিন না দেখলে আমার বুকে হাহাকার হয়। সব কাজের মধ্যে তোমার মুখখানা আমার দেখা লাগে। তোমাকে না দেখলে রাতে ঘুম আসে না, ছটফট করতে থাকি। একটু আগে যখন তুমি চলে যাচ্ছিলে, বুকের ভিতর যেন রক্তক্ষরণ হচ্ছিল। তোমার হাতের মার খেয়েও আমার রাগ ওঠেনি। অন্য কেউ হলে তো সেখানে পুঁতে ফেলতাম। তোমার চোখের পানি দেখে আমার ভিতরে অজানা অস্থিরতা তৈরি হয়েছে। এগুলো যদি ভালোবাসা হয় তবে তাই। আমি অন্য ছেলেদের মতো বলবো না তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি। বলবো না তোমাকে বাদে মরে যাব। বলবো না তোমার জন্য সব করতে পারি। শুধু একটা কথা বলবো, আমার জীবনে তুমিই প্রথম নারী, হয়তো শেষ নারীও তুমি। তুমি যখন বলবে তোমাকে বিয়ে করতে রাজি আমি। শুধু একটা কথা, যদি আমার উপর তুমি বিরক্ত হয়ে যাও আমাকে বলে দিও, কিন্তু আমাকে চিট করো না প্লিজ, আমি নিতে পারবো না। জাঙ্কুকের সহযোক্তির পর রোজ বলার কিছুই থাকে না। ভালোবাসি না বলেই শুরু হলো জাঙ্কুক রোজের ভালোবাসা। কিন্তু এই ভালোবাসার গভীরত্ব এতটা ছিল যে কখনোই ভালোবাসি বলতে হয়নি জাঙ্কুকের। তাদের সম্পর্কের শুরু যে জায়গা থেকে হয় সেই জায়গাটাই তাদের পছন্দের জায়গা হয়ে ওঠে। জাঙ্কুক তার মনের কষ্টের জানালা রোজের কাছে খুলতে থাকে। তার বাবা ছেড়ে যাওয়ার ক্ষতটা রোজের হাসির মলমে ভরতে থাকে। জাঙ্কুকের ইন্টার্নশিপের সময় শেষের দিকে ঘনিয়ে আসে। রোজকে জিনের সাথে পরিচয় করিয়ে দেয় জাঙ্কুক। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়েও ঠিক হয়। তারপর ছোট্ট করে তাদের আকদও হয়ে যায়। জাঙ্কুকের চাকরির পর মেয়ে তুলে নিবে এই কথাই হয়। দুজনে বেশ সুখী ছিল, কিন্তু ভাগ্যের উপর কারো হাত থাকে না। আল্লাহ যার জন্য যা লিখে রেখেছে সেটা হতে বাধ্য। রোজের প্রায় কলার বোনের সাইডে ব্যথা হতো, অসম্ভব ব্যথা, কিন্তু মামির ভয়ে সে কাউকে বলতো না। একটা সময় ব্যথাটাকে সহ্য করতে থাকে। রোজ মামা মামিকে এ ব্যাপারে কোনোদিন জানায়নি। তাদের কাছে থাকে বলে তাদের প্রতিটা সময় খোঁটা খেতে হয়। এখন তার হাড়ে ব্যথার কথাটা জানলে আরো কথা শুনতে হবে। আর রোজের কাছে এতটা টাকাও নেই যে সে চিকিৎসা করাতে পারবে। কিন্তু হাড়ের ডাক্তার দেখিয়েছে, কিন্তু তাতে লাভের লাভ হয়নি। জাঙ্কুকে বলছে না ও চিন্তা করবে বলে। ছেলেটা তার সাথে থাকলে অন্যরকম থাকে। এখন তার সামান্য ব্যাপারে তাকে বিরক্ত করতে চায় না রোজ। জাঙ্কুক ও রোজের সম্মতিতে আবারও তাদের বিয়ের আয়োজন হয়। সকাল 11টা। রোজ তখন জাঙ্কুকের সাথে দেখা করার জন্য রেডি হচ্ছিল। আজ শপিংয়ে যাওয়ার কথা জিনের সাথে। হঠাৎ কলার বোনের ব্যথাটা তীব্র হয়ে ওঠে। ধীরে ধীরে তা বাম হাতেও ছড়িয়ে যাচ্ছিল। কয়েকদিন ধরে ব্যথাটা তীব্র রূপ নিচ্ছে। যখন ব্যথা ওঠে তখন পাগলের মতো ব্যথা হতে থাকে। হাতটা চেপে ধরে বসে পড়ে রোজ। চোখ থেকে পানি পড়ছে, অসম্ভব ব্যথা করছে। একটা সময় নিজেকে আর আটকে রাখতে পারলো না, মামিকে ডাকা শুরু করলো। মামি যখন রুমে আসলেন তখন রোজ কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। তাড়াতাড়ি জাঙ্কুককে ফোন লাগালেন তিনি। রোজ তখন ব্যথায় কাতর। রোজকে তাড়াতাড়ি জাঙ্কুকের চাকরিরত হাসপাতালে ভর্তি করা হলো। রোজের অবস্থার অবনতি দেখে ইমিডিয়েটলি আইসিইউতে ভর্তি করা হলো। রোজকে এইভাবে ছটফট করতে দেখে জাঙ্কুকের বুকে কামড় পড়লো। হারিয়ে ফেলবে না তো রোজকে? হাসপাতালের আইসিইউতে কাউকে অ্যালাউ করা হয় না, কিন্তু ওভারটাইমের উসিলায় প্রতিটা সময় জাঙ্কুক তার কাছে ছিল। রিপোর্ট আসলে জাঙ্কুকের সিনিয়র ডাক্তাররা তাকে ডেকে পাঠায়। স্যার, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ জাঙ্কুক, বসো। তোমার ওয়াইফের রিপোর্টস হয়তো দেখেছো। আমার মনে হচ্ছে ওর হার্টের প্রবলেম হয়েছে। আমি এনজিওগ্রাম করতে চাই এবং কালকেই তুমি পারমিশন দাও। স্যার, আপনার যা ভালো মনে হয় তাই করুন। স্যারের কেবিন থেকে বেরিয়ে দীর্ঘশ্বাস ফেলে জাঙ্কুক। সিইউ কেবিনে তখন ঘুমিয়ে আছে রোজ। নিজের চোখ মুখ ধুয়ে তার কাছে বসে। কি মায়াবী না লাগছে তার মায়াপরীকে। কিভাবে থাকবে ওর কিছু হয়ে গেলে?
রোজের ক্যানোলা পরা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলতে থাকে, প্লিজ সুস্থ হয়ে যাও, পারবো না তোমাকে ছাড়া থাকতে। নিজেকে আর ধরে রাখতে পারলো না জাঙ্কুক, চোখের পানি ছেড়ে দিল। রোজ হাতে ভেজা অনুভব হতেই ঘুম ভেঙে গেল তার। পিটপিট করে চোখ খুলে দেখলো জাঙ্কুক তার হাত ধরে বসে রয়েছে। খুব কষ্টে বলে, তুমি কাঁদছো? হুট করে রোজের জেগে যাওয়ায় নিজের চোখের পানি মুছে নিল জাঙ্কুক। মুখে হাসি ফুটিয়ে বলে, তুমি উঠে গেছো? তুমি উঠে গেলে কেন? ঘুমোচ্ছে না এখানে? কথা বলছ জাঙ্কুক, আমার কি খুব বড় রোগ ধরা পড়েছে? না না না, তেমন কিছু না, এই তো কাল পরশুর মধ্যে আমরা বাসায় চলে যাব। তুমি মিথ্যা বলছো তাই না? কেন এটা লাগছে তোমার? ভুলে যাচ্ছ জাঙ্কুক, আমি তোমার চোখ পড়তে পারি? ভুল পড়েছো, কাল একটা টেস্ট আছে, এরপরে আমরা বাসায় যাব। দেখো। রোজ আর কথা বাড়ালো না, কেন যেন নিজের মনেও খচখচানি শুরু হয়েছে তার। পরের দিন ডাক্তারের কেবিনে এনজিওগ্রাম করার পর জাঙ্কুককে ডেকে পাঠায় তার সিনিয়র ডাক্তার। জাঙ্কুক তখন তাকে জিজ্ঞেস করে রোজের কি অবস্থা। তখন তিনি গম্ভীর স্বরে বলেন, আমি যে অ্যাজিউম করেছিলাম রোজের একটা করোনারি আর্টারি 90% শুকিয়ে গেছে। এখন যে পজিশন, আমি চাইলেও রিং পরাতে পারবো না। বেস্ট অপশন সার্জারি। এবার তোমার ডিসিশন। স্যার কবে সার্জারি করতে চাচ্ছেন? দেখো, পেশেন্ট স্টেবল, তাই আমি সামনের সপ্তাহে করতে চাচ্ছি। টাকা পয়সারও ব্যাপার আছে, সো তুমি সময় নাও। ওকে স্যার। এখান থেকে বেরিয়ে হাঁটু করে বসে পড়ে। এতটা অসহায় লাগছে যে কোনোভাবে নিজেকে শান্ত করতে পারছে না জাঙ্কুক। মনের ভিতর একটা হাহাকার শুরু হয়, হাজারো ভয় বুকে জমতে থাকে। রোজকে হারানোর ভয়। কিছুক্ষণ পর উঠে দাঁড়ায় জাঙ্কুক, নিজেকে বোঝায় যেভাবে হোক রোজকে তার বাঁচাতেই হবে। চোখ মুখ মুছে রোজের কাছে যায়। রোজের কাছে বসতেই রোজ মৃদু গলায় বলে, এত চিন্তা করো না জাঙ্কুক, যা আল্লাহ লিখে রেখেছেন তাই হবে। তুমি লুকালে কি হবে? আমি জানি আমার খুব বড় রোগ ধরা পড়েছে, অপারেশন লাগবে, তাই না? একটা কথা বলি, এত কিছু করে কোনো লাভ হবে না, আমার সময় চলে এসেছে। তুমি থামবে রোজ? বেশ কড়া কণ্ঠে বলে ওঠে জাঙ্কুক। রোজ মলিন হাসি দিয়ে বলে, এখনো বকবে? পরে কিন্তু আফসোস করতে হবে। প্লিজ রোজ থামো না। জাঙ্কুক আর নিজেকে আটকে রাখতে পারলো না, রোজকে জড়িয়ে ধরে কেঁদে দিল। রোজ তার পিঠে হাত বুলিয়ে বলতে লাগলো, আমি এত সহজে মরবো না, এত কাঁদতে আছে? তুমি কাঁদলে আমি নিজেকে শক্ত কিভাবে রাখবো? আর আমি মরে গেলে না, একা থাকার কথা চিন্তাও করবে না, একটা পুতুলের মতো মেয়ে দেখে বিয়ে করবে, ঠিক আছে? তুমি যদি ফাও কথা বলতে থাকো তাহলে আমি যাচ্ছি। বলে উঠে যেতে নিলেই রোজ তার হাতটা টেনে ধরে বলো, একটা বার ভালোবাসি বলবে? করুণ গলায় বলা কথাটা জাঙ্কুকের ভেতরটাকে চুরমার করে দেয়। কাপা কণ্ঠে বলে ওঠে, ভালোবাসি, খুব ভালোবাসি। সেদিন ভালোবাসি কথাটাই জাঙ্কুকের বলা শেষ ভালোবাসি ছিল। রাতের মধ্যেই রোজের ব্যথা শুরু হয়। সকল ওষুধ দেওয়ার পরও লাভ হয় না। একটা সময় সিপিআর দিতে থাকে জাঙ্কুক, কিন্তু শেষ রক্ষা হয়নি। রক্ত গেজা বের হতে থাকে রোজের মুখ থেকে। পালস যখন শেষ হয়ে যায় তখনও জাঙ্কুক সিপিআর দিতে থাকে। জাঙ্কুক পাগলের মতো রোজকে সিপিআর দিতে থাকে আর বলতে থাকে, রোজ প্লিজ ওঠো না, প্লিজ প্লিজ আমার সাথে ফাজলামো করো না, ভালোবাসি বলতে বলেছিলে। বলেছি, তাও কেন এমন করছো আমার সাথে? ওঠো না রোজ। জাঙ্কুকের সব কলিগ বুঝতে পারে রোজ আর নেই, কিন্তু জাঙ্কুক মোটেও বুঝতে চায়নি। জাঙ্কুকের সব কলিগরা বোঝাতে থাকে রোজ আর নেই, কিন্তু জাঙ্কুক মোটেও বুঝতে চায়নি। ভাবে এখনই রোজ ব্যাক করবে হয়তো। শেষমেশ একজন কলিগ গালে চড় বসিয়ে তাকে হুঁশে আনতে চায়। জাঙ্কুক, শি ইজ ডেড, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, শি ইজ ডেড ইয়ার। কথাটা কানে যেতেই ধপ করে বসে পড়ে জাঙ্কুক। রোজের মৃত্যুর পর যেন বাঁচার আগ্রহটুকু শেষ হয়ে যায়। একমাত্র মায়ের মুখের দিকে তাকে বাঁচার চেষ্টা করে সে, কিন্তু আত্মা ব্যতীত মানুষ লাশের নাই। জাঙ্কুকের গলা ধরে গেছে। জাঙ্কুক কথা থামিয়ে চুপ করে থাকে। তের চোখ বারবার ভিজে যাচ্ছে। জাঙ্কুকের কথাগুলো শুনে বুকের মাঝে একটা চিনচিন ব্যথা অনুভব করতে থাকে। হঠাৎ আনমনেই জাঙ্কুক বলতে থাকে, জানিস তে, রোজই প্রথম নারী যাকে আমি ভালোবাসি কথাটা বলেছিলাম, এবং সেটাই আমার প্রথম এবং শেষ ভালোবাসি বলা ছিল। রোজ সবসময় আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতো, ভালোবাসো? আমি কখনো সেটার উত্তর দিতে পারতাম না। যখন ও আমায় ছেড়ে চলে গেল আমি চিৎকার করে ভালোবাসি বলেছি ওকে, কিন্তু ও ফিরে আসলো না। ও হাসপাতালে ভর্তির সময় শুধু বলতো ওর কিছু হলে যাতে আমি একা না থাকি, ওর নাকি কষ্ট হবে তাতে। আচ্ছা আমার সাথে কেন এমন হয় বলতো? জাঙ্কুকের পাগলের প্রলাপগুলো চুপ করে শুনছিল তে। জাঙ্কুকের জীবনের সাথে এত কিছু হয়েছে, ব্যাপারগুলো তের অজানা ছিল। তখনও মাত্র এসএসসি পাশ করে কলেজে উঠেছিল। জাঙ্কুকের কালেমা হয়ে গেছে, ব্যাপারগুলো তার বাবা মা জানলেও সে জানতো না। তার জাঙ্কুক ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, ধুমধাম করে বিয়ে হবে, ব্যাপারটা তার জানা ছিল, কিন্তু পরে বিয়েটা কেন হলো না এটা কখনো জানা হয়নি। আসলে যাকে জমের মতো ভয় পেত তার পার্সোনাল ব্যাপারে কখনোই তের ইন্টারেস্ট ছিল না। একবার শুনেও ছিল
ওভারড্রাফট হয়ে আইসিইউতে ভর্তি ছিল জাংকুক। ভেবেছিল জাংকুকের এসব কাজের কারণেই বউ পালিয়ে গেছে। এখন জিন এবং ইয়নজুনের কথাগুলোর মর্ম বুঝতে পারছে। জাংকুকের জীবনে এত কিছু হয়ে গেছে সেটা না জানার আফসোসটা কুড়ে কুড়ে খাচ্ছে তেকে। তখন জাংকুক ধীর কণ্ঠে বলে ওঠে, তোকে আমি কখনোই বিয়ে করতে চাইনি। রোজের জায়গা আমি তোকে কখনোই দিতে পারবো না, কিন্তু মা বলেছিল তোকে বিয়ে করলে হয়তো আমি বাঁচার কোনো কারণ পাবো। মা সত্যি বলেছিল। আমি যখন তোর বাচ্চার হার্টবিটটা শুনেছি, তুই ইমাজিন করতে পারবি না আমার মুখের মাঝে কি অনুভব হচ্ছিল। রোজ যাওয়ার পর এই প্রথম আমি সুখ অনুভব করেছিলাম। আবার ইচ্ছে হয়েছিল আমি কারোর জন্য বাঁচি। তোর বাচ্চাটা যেন আমার সব দুঃখের মলম। ওকে কেন্দ্র করে আমি বাঁচতে পারবো। তুই আমাকে একটা কথা দিবি, তুই তোর বাচ্চাকে কখনো আমার কাছ থেকে কেড়ে নিস না। আমি ওকে কেন্দ্র করে বাঁচতে চাইতে, আমি বাঁচতে চাই। তের হাত দুটো নিজের মুঠোতে নিয়ে কপালে ঠেকিয়ে বলতে থাকে জাংকুক। সে কাঁদছে, সাথে তেও। আজ জাংকুকের কষ্টগুলো তে অনুভব করেছে নিজের হৃদয় দিয়ে। হয়তো এই অশ্রুই তাদের সম্পর্কের সূচনা ঘটাচ্ছে, যেখানে দুজন একটা সুতোয় বাঁধা। তের অনাগত বাচ্চাটি হয়তো তাদের সেই সুতো।